নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন্স। ইন্ডিগোর উড়ান বাতিলের জের কলকাতা থেকে বেঙ্গালুরুর বিমান ভাড়া 1 লক্ষ, মাথায় হাত যাত্রীদের। কার্যত ধসে পড়েছে ইন্ডিগোর পরিষেবা। জন্ম মৃত্যু শংসাপত্র পেতে চালু হেল্প ডেস্ক, বিশেষ উদ্যোগ কলকাতা পৌরসভার। প্রত্যেকদিন প্রায় 100টি বার্থ এবং ডেথ সার্টিফিকেট ইস্যু ঘোষণা ডেপুটি মেয়র অতীন ঘোষের। শুক্রবার ভারতের রিজার্ভ ব্যাংক ঋণের সুদের হার কমালো 25 পয়েন্ট। এই নিয়ে রিজার্ভ ব্যাংক পরপর 4 বার রেপো রেট শক্ত হাতে ধরে রাখল। ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ী রিচা ঘোষ আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন পশ্চিমবঙ্গ পুলিশের ডিএসপি পদে। একই সঙ্গে দায়িত্ব নিলেন শিলিগুড়ির এসিপি পদেও। নিয়োগ দুর্নীতি মামলায় বড় স্বস্তি পেলেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। তার স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ একাধিক শর্তে এই জামিন মঞ্জুর করেছেন। নিয়োগ দুর্নীতি মামলায় বড় স্বস্তি পেলেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। তার স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ এদিন একাধিক শর্তে এই জামিন মঞ্জুর করেছে। হাইকোর্টের নির্দেশ, সুজয় কৃষ্ণকে পাসপোর্ট জমা রাখতে হবে তদন্তকারী সংস্থার কাছে, তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে এবং প্রয়োজন হলে হাজিরাও দিতে হবে। নিজের একটি স্থায়ী ফোন নম্বর তদন্তকারী অফিসারকে জানিয়ে রাখতে হবে, যা সর্বদা সচল রাখতে হবে। এছাড়াও আদালতের তরফে শর্ত হিসেবে বলা হয়েছে, কলকাতার বাইরে যাওয়া যাবে না আদালতের অনুমতি ছাড়া। প্রতি সপ্তাহে একদিন তদন্তকারী সংস্থার সঙ্গে সরাসরি দেখা করতে হবে তাকে। শিক্ষক নিয়োগ মামলায় দুর্নীতির অভিযোগে 2023 সালে সুজয় কৃষ্ণকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। পরে একই মামলায় তাকে গ্রেফতার করে সিবিআইও। অভিযোগ, শিক্ষক নিয়োগের দুর্নীতিতে সরাসরি যুক্ত ছিলেন কালীঘাটের কাকু। তার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে সরকারি পদে লোক নিয়োগ দেওয়া হয়েছিল বলে আদালতে একাধিকবার দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী জানিয়েছেন, তার মক্কেল আদালতের নির্দেশ মেনেই চলবেন। সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জামিনে মুক্তি পেয়েছেন নিয়োগ মামলায় ধৃত অন্যান্য প্রাক্তন পদস্থ আধিকারিকরাও। এবার জামিন পেলেন সুজয় কৃষ্ণ। হাই নিউজ নেটওয়ার্ক। রয়েছে তার 3 সন্তান। এদিকে বাড়িতে ফর্ম আসলো রাজু বিশ্বাস এবং বিশু বিশ্বাস নামের আরো 2 সন্তানের, কিন্তু পারতপক্ষে এই 2 ছেলেকে চেনেনি না ওই ব্যক্তি। অভিযোগ আসছে, দীর্ঘদিন রবীন্দ্রনাথ বিশ্বাসকে বাবা সাজিয়ে ভোট দিয়ে আসছেন এই 2 যুবক। 3 ছেলে স্ত্রীকে নিয়ে সুখে সংসার। আর্থিক স্বাচ্ছন্দ্য না থাকলেও দিন চলে যায়, কিন্তু এসআইআর এর এনুমারেশন ফর্ম বাড়ি এলেই আকাশ থেকে পড়েছে ওই পরিবার। ফর্ম হাতে পেয়ে ততোধিক হতবাক হয়েছিলেন পৌর রবীন্দ্রনাথ বিশ্বাস। হবে নাই বা কেন? এসআইআর ফর্ম জানাচ্ছে ওই বৃদ্ধের আরও 2 ছেলে রয়েছে। সব মিলিয়ে তার পুত্র সন্তানের সংখ্যা 5। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বনগাঁ দক্ষিণ বিধানসভা এলাকায়। এই বিষয় জানাজানি হতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চাও। জানা গিয়েছে, বনগাঁ দক্ষিণ বিধানসভার 191 নম্বর পার্টের বাসিন্দা রবীন্দ্রনাথ বিশ্বাস। পেশায় কৃষিজীবী ওই পৌরের ভরা সংসার। স্ত্রী ও 3 ছেলে রয়েছে তার। আর্থিক স্বাচ্ছন্দ্য তেমন না থাকলেও সুখ শান্তি রয়েছে সংসারে। বাংলায় এসআইআর শুরু হবার পর ওই বাড়িতেও এনুমারেশন ফর্ম আসে। তারপর তথ্য তালাশ পেতেই হতবাক হন রবীন্দ্রনাথ বিশ্বাস। দেখা যায়, তার কেবল 3 সন্তান নয়, আরও 2 সন্তান রয়েছে। তাদের নাম রাজু বিশ্বাস ও বিশু বিশ্বাস। অভিযোগ, ওই 2 জন রবীন্দ্রনাথ বিশ্বাসকে বাবা বানিয়ে ভোটে নামই তুলেছেন। রবীন্দ্রনাথ বিশ্বাসের দাবি, তিনি রাজু ও বিশুকে চেনেন না। অভিযুক্ত 2 জনের ওই এলাকায় বাড়িও না। এই বিষয়ে গাইঘাটার বিডিওর কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি। আমার এমনি ফ্যামিলিতে 5 জন মানুষ। আমার ফর্ম পেয়েছি 7খানা। আচ্ছা, 2 ফর্ম, ওটা কোথা থেকে এসছে জানি না, যেটা আমার না, আমার ছেলে না, যে আমাকে মানে বাবা বলে
ফর্ম দুটো ওখান থেকে এসছে। আচ্ছা, আচ্ছা, আমি ও 5টা রেখে ও দুটো আবার বিএল এর কাছে ফেরত দিয়েছি। বিডিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। এদিকে ঘটনা জানাজানি হতেই দেখা দিয়েছে রাজনৈতিক চাপানুতর। বিষয়টি সামনে আসতেই বিজেপিকে আক্রমণ করেছেন বনগাঁ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সব্যসাচী ভট্ট। তিনি বলেন, এটা কিভাবে হলো সেটা নির্বাচন কমিশন বলতে পারবে। ওই এলাকার বিধায়ক বিজেপির এবং পঞ্চায়েত সদস্যও বিজেপির। তারা বলতে পারবেন কিভাবে এই ঘটনা সম্ভব। বাংলার মানুষ দেখছে এসআইআর কে নিয়ে কিভাবে এই তৃণমূল কংগ্রেস নির্লজ্জ বেহাইয়ার মতন ঘটা করে বিরোধিতা করেছিল, আর সেই বিরোধিতায় আসল চোররা ধরা পড়ছে। বাংলায় দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে। থানার ওসি, আইসি, এসপি এবং বিডিও, এসডিও তৃণমূলের বি টিম হয়ে কাজ করে। তাদের মাধ্যম দিয়ে এবং তৃণমূল কংগ্রেসের সব দালালগুলো, ফোড়েগুলো যারা এই বিডিওতে, পঞ্চায়েতে বসে থাকে, তারা বিভিন্ন সময়ে ডুপ্লিকেট মা বাবা সাজিয়ে এই ভোটগুলো করেছিল মানুষের অজান্তে। এবার এসআইআরে সেগুলো ধরা পড়ছে এবং দোষ অন্যর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। পাল্টা দাবি করেছে বিজেপিও। বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার জানান, বাংলায় দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে। তৃণমূলের যে সমস্ত দালালরা বিভিন্ন অফিসের সামনে থাকে, তারা টাকার বিনিময়ে এইসব করেছিল। এবার এসআইআর হওয়ার ফলে সেই সব ধরা পড়ছে। যে আমরা এসআইআর এর বিরোধিতা করছি না, কিন্তু এসআইআর এর যে প্রক্রিয়া, সময়কাল, এটার আমরা বিরোধিতা করছি। আর এটা কিভাবে করছে, কিভাবে হয়েছে, এটা নির্বাচন কমিশন বলতে পারবে। আর তাছাড়া এখানে ঘটনাটা ঘটেছে, এখানকার এমএলএ বিজেপির, এবং যেখানকার আপনি গ্রামের কথা বললেন, আমি খবর নিয়ে দেখলাম, সেখানে গ্রামের মেম্বারও বিজেপির। এরা ভালো করে বলতে পারবে যে কী কারণে হলো। যদিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার। হাই নিউজ নেটওয়ার্ক। 7ই ডিসেম্বর ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশনের জন্য মেট্রো পরিষেবায় বদল। পরীক্ষার্থীদের সুবিধার্থে রবিবার মেট্রো পরিষেবায় বদল। আগামী রবিবার 7ই ডিসেম্বর ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশনের জন্য মেট্রো পরিষেবায় বদল। বহু পরীক্ষার্থী বাড়ি থেকে বের হবেন ভোরেই। তাদের সুবিধার কথা ভেবেই কলকাতা মেট্রো এই সিদ্ধান্ত নিয়েছে। ব্লু লাইন ও গ্রিন লাইনে সেদিন স্বাভাবিক সময়ের আগেই চলবে মেট্রো। রবিবার ছুটির দিন হওয়ায় পরিষেবা একটু দেরিতে শুরু হয়। ব্লু লাইনে দিনের প্রথম মেট্রো চলে সকাল 9টায়, কিন্তু পরীক্ষার্থীদের সুবিধার জন্য সেদিন সকাল 8টা থেকেই চালু হবে মেট্রো। এই রুটে মোট 136টি মেট্রো চলবে, যা স্বাভাবিকের দিনের তুলনায় বেশি। রবিবার দক্ষিণেশ্বর থেকে কবির সুভাষগামী প্রথম মেট্রো চলবে সকাল 8টায়। কবির সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো চলবে সকাল 8টা 4 মিনিটে। সকাল 8টা থেকে 9টা পর্যন্ত দুই দিকেই 20 মিনিট অন্তর ট্রেন চলবে। শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে। কবির সুভাষ থেকে দক্ষিণেশ্বর রাত 9:30, দক্ষিণেশ্বর থেকে কবির সুভাষ রাত 9টাতে 30 মিনিট, কবির সুভাষ থেকে দমদম রাত 9টা 43 মিনিটে। গ্রিন লাইনেও পরিষেবা শুরু হবে সকাল 8টা থেকে, যা স্বাভাবিক সময়ের থেকে 1 ঘন্টা আগে। এই রুটে রবিবার 110টি মেট্রো চলবে, যা অন্যান্য সাধারণ রবিবারগুলির তুলনায় 104টি বেশি। 7ই ডিসেম্বর গ্রিন লাইনে প্রথম মেট্রোর সময়সূচি কি থাকছে? হাওড়া ময়দান থেকে সেক্টর 5 সকাল 8টা, সেক্টর 5 থেকে হাওড়া ময়দান সকাল 8টা। সকাল 8টা থেকে 9টা পর্যন্ত 20 মিনিট অন্তর পরিষেবা পাওয়া যাবে। শেষ ট্রেনের সময় কোনো বদল আসেনি। হাওড়া ময়দান থেকে সেক্টর 5 রাত 9টা 45 মিনিট, সেক্টর 5 থেকে হাওড়া ময়দান রাত 9টা 47 মিনিট। ইয়েলো লাইনে পরিষেবা স্বাভাবিক থাকলেও সাপ্তাহিক ছুটির মতোই সেদিনও পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে কোনো পরিষেবা থাকবে না। কলকাতা মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীরা যাতে সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেন, তার জন্যই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। বনগাঁ বারাসাত যাত্রীদের যাতায়াত এখন আরও সহজ। গন্তব্যে পৌঁছানো হয়ে যাবে আরও দ্রুত।
কলকাতা ও উত্তর চব্বিশ পরগনা যাত্রীদের জন্য দমদম ক্যান্টনমেন্ট স্টেশন হয়ে যাতায়াত এখন আরও সহজ, দ্রুত ও নির্ঝঞ্ঝাট। বহু বছরের অপেক্ষার অবসান। অবশেষে মেট্রো ও পূর্ব রেলের যৌথ উদ্যোগে দমদম ক্যান্টনমেন্ট এখন যাতায়াতের পথে নতুন যোগাযোগ হাব হয়ে উঠেছে। বিশেষ করে বনগাঁ, হাসনাবাদ, হাবড়া ও বারাসাতের যাত্রীরা এই পরিবর্তনে বড় সুবিধা পাচ্ছেন। দমদম ক্যান্টনমেন্ট থেকে ইতিমধ্যেই শুরু হয়েছে বনগাঁগামী নতুন সাবাবার্ন লোকাল ট্রেন। পাশাপাশি হাসনাবাদ, বারাসাত লোকালের পরিষেবাও বাড়িয়ে আনা হয়েছে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত। ফলে যাত্রীরা মেট্রো থেকে নেমেই ট্রেনে উঠতে পারছেন এবং শহরের সঙ্গে শহরতলির সংযোগ আরও সহজ হয়েছে। গত অগাস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর পর্যন্ত হলুদ লাইনের বর্ধিত মেট্রো পরিষেবার উদ্বোধন করেন। তারপর থেকেই বিমানবন্দরে যাতায়াত সহজ হয়েছে এবং দমদম ক্যান্টনমেন্ট স্টেশন হয়ে উঠেছে ইয়েলো লাইনের অন্যতম ব্যস্ত কেন্দ্র। এখন পূর্ব রেলের সঙ্গে যুক্ত হওয়ায় এই স্টেশন কার্যত শহরে ঢোকার নতুন প্রবেশদ্বারে পরিণত হয়েছে। পিক আওয়ারে নতুন ট্রেন পরিষেবা যাত্রীদের ভরসা বাড়িয়েছে। বর্তমানে সন্ধ্যে 6:37-এ দমদম ক্যান্টনমেন্ট থেকে ছাড়ে তুলনামূলক কম ভিড়ের বনগাঁ লোকাল। 4 ডিসেম্বর থেকে আরও একটি নতুন ইএমও বনগাঁ লোকাল 8:05-এ থাকছে। ফলে যাত্রীদের আর ভিড়ভাট্টায় শিয়ালদায় যাওয়ার প্রয়োজন নেই। মেট্রো থেকে নেমেই লোকাল ধরতে পারছেন তারা। এছাড়াও 4 ডিসেম্বর থেকে একটি হাসনাবাদ বারাসাত লোকাল ট্রেন বাড়িয়ে আনা হয়েছে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত। এই ট্রেনটি সন্ধ্যে 7:51-তে স্টেশনে পৌঁছবে। ফলে হাসনাবাদ, বসিরহাট, বারাসাত সহ আশপাশের যাত্রীরা মেট্রো ধরে সহজেই বেহালা চৌকা পর্যন্ত পৌঁছে যেতে পারছেন সম্পূর্ণ যানজট মুক্তভাবে। রেল ও মেট্রো কর্তৃপক্ষের ধারণা, এই সম্প্রসারণে প্রত্যেকদিন হাজার হাজার যাত্রী উপকৃত হবেন। যাত্রীদের বাড়তি ভিড় সামলাতে মেট্রো প্রস্তুতি নিচ্ছে। লক্ষ্য একটাই, পুরো যাত্রাপথকে আরও আরামদায়ক, দ্রুত ও নির্ঝঞ্ঝাট করা। মেট্রো ও সাবাবানের এই নতুন সমন্বয় দমদম ক্যান্টনমেন্ট স্টেশনকে কলকাতা ও শহরতলির যোগাযোগ ব্যবস্থায় নতুন উচ্চতায় নিয়ে গেল, এটা এখন স্পষ্ট। হাই নিউজ নেটওয়ার্ক। ইন্ডিগোর উড়ান বাতিলের জের। কলকাতা থেকে বেঙ্গালুরুর বিমান ভাড়া 1 লক্ষ টাকা। মাথায় হাত যাত্রীদের। কার্যত ধসে পড়েছে ইন্ডিগোর পরিষেবা। দেশের বৃহত্তম এয়ারলাইন ইন্ডিগোতে এখন চরম বিশৃঙ্খলা চলছে। বৃহস্পতিবার কার্যত ধসে পড়ে ওই সংস্থার পরিষেবা। দেশজুড়ে 500-রও বেশি উড়ান বাতিল হওয়ায় ইতিমধ্যেই বিমানবন্দরে তোলপাড় শুরু হয়েছে। হাজার হাজার যাত্রীর ভোগান্তির এক শেষ। কেবল দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ মিলিয়েই বাতিল হয়েছে অন্তত 191টি বিমান। পাশাপাশি এছাড়া কলকাতা বিমানবন্দর থেকে 24টি ইন্ডিগো বিমান দেরিতে ছেড়েছে, যার মধ্যে রয়েছে 2টি আন্তর্জাতিক বিমান। এদিকে ইন্ডিগোর পরিষেবার এই গন্ডগোলের জেরে কয়েকগুণ বেড়ে গিয়েছে অন্য বিমান সংস্থার টিকিটের মূল্য। ইকোনমি ক্লাসে কলকাতা থেকে বেঙ্গালুরু যেতে সাধারণত খরচ হয় 7 থেকে 8 হাজার টাকা। কিন্তু ইন্ডিগোর সমস্যার জেরে অন্যান্য বিমান সংস্থার সেই ভাড়া এখন পৌঁছেছে 21,000 থেকে 1 লাখ টাকায়। একই রকমভাবে ইকোনমি ক্লাসে কলকাতা থেকে দিল্লি যেতে খরচ হয় 6 থেকে 7 হাজার টাকা, কিন্তু বর্তমানে সেই ভাড়া পৌঁছেছে 25,000 থেকে 84,000 টাকায়। অন্যদিকে কলকাতা থেকে মুম্বাই যেতে সাধারণত খরচ হয় 7 থেকে 8 হাজার টাকা, কিন্তু বর্তমানে সেই ভাড়া পৌঁছেছে 25 থেকে 48,000 টাকায়। বিমান সংস্থাগুলির এই ভাড়া দেখার পর মাথায় হাত পড়েছে আমজনতার। চলতি বিশৃঙ্খলার মধ্যেই অ্যাভিয়েশন নজরদারি সংস্থা ডিজিসিএ বৃহস্পতিবার দুপুরে ইন্ডিগো কর্তৃপক্ষকে তলব করেছে। সংস্থার নভেম্বর মাসের কর্মক্ষমতা হঠাৎ কমে যাওয়ায় নজরদারিও শুরু করেছে তারা। ইন্ডিগো অবশ্য দাবি করেছে তারা কোনো তদন্তের খবর জানে না, কেবলমাত্র নির্দিষ্ট কিছু তথ্য চাওয়া হয়েছে। এদিকে ফেডারেশন অফ ইন্ডিয়া পাইলটস সরাসরি ইন্ডিগোর ওপর অভিযোগ তুলেছে। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ করে রেখেছে ইন্ডিগো, অস্বাভাবিকভাবে কম কর্মী। তাছাড়া পাইলটদের বেতন স্থগিত রেখেছে সংস্থা। হাই নিউজ নেটওয়ার্ক। মূল উদ্দেশ্য পূরণেই ব্যর্থ হয়েছে বিহারের এসআইআর। এত ঘটা করে বিশেষ নিবিড় সংশোধন করার পরও ভোটার তালিকায় অন্তত 5 লক্ষ ভুয়ো ভোটার রয়ে গিয়েছে।
সুপ্রিম কোর্টে এমনই চাঞ্চল্যকর দাবি করল স্বেচ্ছাসেবী সংস্থা এডিআর। তাদের ওই দাবি নিয়ে নির্বাচন কমিশনের কাছে জবাব চেয়েছে শীর্ষ আদালত। মূল উদ্দেশ্যই পূরণে ব্যর্থ হয়েছে বিহারের এসআইআর। এত ঘটা করে বিশেষ নিবিড় সংশোধন করার পরও ভোটার তালিকায় অন্তত 5 লক্ষ ভুয়ো ভোটার রয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টে এমনটাই চাঞ্চল্যকর দাবি করল স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর। তাদের এই দাবি নিয়ে নির্বাচন কমিশনের কাছে জবাব চেয়েছে শীর্ষ আদালত। এডিআর শুরু থেকেই এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করে আসছে। তাদের বক্তব্য ছিল এই প্রক্রিয়ার ফলে লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ যাবে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে প্রান্তিক, গরিব এবং সংখ্যালঘুরা। সেই আপত্তি উড়িয়েই বিহারে গোটা প্রক্রিয়া সম্পন্ন করার অনুমতি শীর্ষ আদালত দিয়েছে। এবার এডিআর দাবি করছে যে প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সেটাও ত্রুটিপূর্ণ। বহু বৈধ ভোটারের নাম যেমন বাদ গিয়েছে, তেমন বহু ভুয়ো অবৈধ ভোটারের নামও ছাঁটাই করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে এডিআর এর আইনজীবী প্রশান্ত ভূষণ দাবি করেন, ভুয়ো ভোটার বাদ দেওয়ার প্রক্রিয়ায় ব্যর্থ হয়েছে এসআইআর প্রক্রিয়া। ডিভিশন বেঞ্চের কাছে রীতিমতো তথ্য তুলে ধরে এডিআর এবং সমাজসেবী যোগেন্দ্র যাদবের আইনজীবীরা। তারা দাবি করেন, গোটা প্রক্রিয়া শেষ হওয়ার পর কমিশন যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে তাতেও অন্তত 5 লক্ষ ভুয়ো ভোটার রয়ে গিয়েছেন, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট বলে দিয়েছে, এই যে অভিযোগ তথ্য তুলে ধরা হচ্ছে সেটার জবাব দেওয়ার জন্য প্রস্তুত হোক নির্বাচন কমিশন। এসআইআর এর মূল উদ্দেশ্য ছিল ভোটার তালিকা স্বচ্ছ অবৈধ ভোটার মুক্ত করা, কিন্তু সম্প্রতি একাধিক ক্ষেত্রে সেই স্বচ্ছতাই প্রশ্নের মুখে। এডিআর এর দাবি সঠিক প্রমাণিত হলে গোটা প্রক্রিয়ার যৌক্তিকতা নিয়েই প্রশ্ন উঠে যাবে। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতের রিজার্ভ ব্যাংক শুক্রবার ঋণের সুদের হার 25 পয়েন্ট কমিয়েছে। আরবিআই এর আর্থিক নীতি রূপায়ণ কমিটি ঘোষণা করেছে রেপো রেট 25 বেসিস পয়েন্ট কমানো হয়েছে। ভারতের রিজার্ভ ব্যাংক শুক্রবার ঋণের সুদের হার 25 পয়েন্ট কমালো। আরবিআই এর আর্থিক নীতির রূপায়ণ কমিটি এদিন ঘোষণা করল রেপো রেট 25 বেসিস পয়েন্ট কমানো হয়েছে। 3রা ডিসেম্বর বুধবার থেকে শুরু হয়েছিল আইবিআই এর মনিটারি পলিসি কমিটির বৈঠক। এই বৈঠকের পর 5ই ডিসেম্বর শুক্রবার রেপো রেট কমানোর ঘোষণা করেছে রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা। এর জেরে রেপো রেট 5.50% থেকে কমে হল 5.25%। দ্রব্যমূল্য বৃদ্ধি স্থিতাবস্থা এবং ষষ্ঠবার ত্রৈমাসিক বৃদ্ধির অগ্রগতির প্রবণতা সত্ত্বেও রিজার্ভ ব্যাংক এখনও ধীরে সুস্থে এগোনোর নীতি নিয়েছে। ভারতের উৎপাদন বৃদ্ধির হার গত 6টি ত্রৈমাসিক দ্রুতগামী হয়েছে। অন্যদিকে মুদ্রাস্ফীতি বেশ খানিকটা কমে মাসিক হিসেবে নিরিখে নিম্নগামী রয়েছে। এই বিরল ঘটনায় রিজার্ভ ব্যাংক এই নিয়ে পরপর 4 বার রেপো রেট শক্ত হাতে ধরে রাখল। ডিসেম্বরের আগে অক্টোবর মাসে হয়েছিল মনিটারি পলিসি কমিটির বৈঠক। সেখানে পলিসি টার্মস নিউট্রাল রাখার পাশাপাশি রেপো রেটে কোনো বদল আনেনি আরবিআই। অগস্ট মাসে বৈঠকে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এবছরে রেপো রেট 125 বেসিস পয়েন্ট বা 1.25% কমিয়েছে রিজার্ভ ব্যাংক। ফেব্রুয়ারি, এপ্রিল এবং জুন মাসে মোট 3 দফায় রেপো রেট 100 বেসিস পয়েন্ট কমেছে। ডিসেম্বরে তা কমানো হল 0.25%। এই বছরের শুরুতে রেপো রেট ছিল 6.50%। 4 দফায় হ্রাসের জেরে তা নেমে এসেছে 5.25%। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ী উইকেট কিপার এবং ব্যাটার রিচা ঘোষ আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন পশ্চিমবঙ্গ পুলিশের ডিএসপি পদে। একই সঙ্গে দায়িত্ব নিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ হিসেবেও।
ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ী উইকেট কিপার ব্যাটার রিচা ঘোষ বুধবার আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন পশ্চিমবঙ্গ পুলিশের ডিএসপি পদে। একই সঙ্গে দায়িত্ব নিলেন শিলিগুড়ি পুলিশের কমিশনারেটের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ হিসেবেও। পুলিশের ইউনিফর্ম পরে দায়িত্ব গ্রহণের মুহূর্ত ভিডিও রাজ্য পুলিশ নিজস্ব অ্যাকাউন্ট থেকে প্রকাশও করেছে। রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ রাজীব কুমার রিচাকে স্বাগত জানান। ক্রিকেট কেরিয়ার বজায় রেখে সমান্তরালভাবে তিনি এখন পুলিশের গুরুত্বপূর্ণ পদেও কাজ করবেন বলে জানা যাচ্ছে। 22 বছর বয়সী ক্রিকেটার বিশ্বকাপের অন্যতম তুখোর পারফর্মার। 8 ম্যাচে 235 রান, গড় 39.16 এবং স্ট্রাইক রেট 133.52 সংখ্যায় বলছে প্রভাব কতটা গভীর। গ্রুপ পর্বে ভাইজ্যাকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 94 রান ম্যাচ ঘুরিয়ে দিয়েছিল। নবী মুম্বাইতে ফাইনালে 34 রানের ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস মিডল অর্ডারে চাপ কমিয়ে জয়ের জিত মজবুত করে দেয়। সেমিফাইনাল ও ফাইনালে 2 ম্যাচেই রিচার অবদান ভারতের শিরোপা জয়ের বড় ফ্যাক্টর। বিশ্বকাপ জয়ের পর শিলিগুড়ির ঘরের মেয়েকে বরণ করে নেয়। পাশাপাশি 8ই নভেম্বর ইডেনে সিএবির সংবর্ধনা অনুষ্ঠানে রাজ্য সরকারের তরফে রিচাকে দেওয়া হয় বঙ্গভূষণ সম্মান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং হাতে তুলে দেন ডিএসপি পদের নিয়োগপত্র। সিএবির উপহার সোনার ব্যাট, বল এবং 34 রানের ইনিংসের প্রতীকী সম্মান হিসেবে 34 লক্ষ টাকার পুরস্কার। রাজ্য সরকার রিচাকে আলাদাভাবে উপহার দেন সোনার চেন। মুখ্যমন্ত্রী গর্বিত কণ্ঠে জানান, ঝুলন গোস্বামীর মতো কিংবদন্তিরা ভিত তৈরি করেছেন। রিচা সেই উত্তরাধিকারকে আরও সামনে এগিয়ে নিয়ে গিয়েছে। ভারতের প্রথম মহিলা বিশ্বকাপ জয়ে তার অবদান রাজ্যের গর্ব বাড়িয়েছে। তিনি আরও ঘোষণা করেন, শিলিগুড়ির চাঁদমণি টি এস্টেট 27 একর জমিতে রিচা ঘোষের নামে তৈরি হবে নতুন ক্রিকেট স্টেডিয়াম। উত্তরবঙ্গের ক্রিকেট পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে এই সিদ্ধান্তকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।